সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক আইজি বেনজির তিনি দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, এরকম একটি খবর চাউর হয়েছে। আবার পরবর্তীতে যেটি হয়েছে সেটা হলো তিনি গ্রেপ্তার হননি, তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি তার নিজের প্রয়োজনে দুবাইতে তিনি বসবাস করতে চান, তার দুবাই রেসিডেন্স রয়েছে, তার পর্তুগালের পাসপোর্ট আছে, তিনি পর্তুগালের নাগরিক। তো কাজেই সেই পর্তুগালের পাসপোর্ট নিয়ে দুবাইয়ের রেসিডেন্সি যে পারমিটটা রয়েছে সেই পারমিটের স্বার্থে তিনি এখন হয়তো মনে করছেন দুবাইতে বসবাস করা তার জন্য নিরাপদ। তো আপনি যখন দেখবেন যে কোনো একটা রেসিডেন্স পারমিট আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে আসলে নিয়মিতভাবে সেখানে যাতায়াত করতে হয়, থাকতে হয়, এবং এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম না, একটা ফর্মালিটিস আছে। বেনজির সাহেবের যারা ভক্ত তারা বলার চেষ্টা করছেন যে তিনি সেই ফর্মালিটিসগুলো করার জন্য মূলত সেখানে এসছেন, সেই ফর্মালিটিস হয়ে গেছে, এখন তিনি ঘুরে বেড়াচ্ছেন দুবাইতে। প্রকৃত ঘটনা কি আমরা জানি না। দুবাই খুব একটা রেস্ট্রিক্টেড কান্ট্রি। সেখানে সব খবর বাংলাদেশের মতো এইভাবে মিডিয়াতে আসে না। আমরা যেভাবে বাংলাদেশে বসে ইউটিউবিং করি, দুবাইতে বসে আসলে ওরকম ইউটিউবিং করাও সম্ভব নয়। সেখানে আপনি যত ইচ্ছা খান, দান, মৌজ করেন, মাস্তি করেন, চোরাকারবারি করেন, টাকা নেন, পাচার করেন, সেক্স করেন, ডিস্কোতে যান, যা ইচ্ছা তাই করেন, হোয়াট এভার। আপনি কিডনির ব্যবসা করেন, এনি অপরাধ, ওখানে বসে আপনি সারা দুনিয়ার সন্ত্রাসের গডফাদার হন, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু গণতন্ত্র চর্চা করতে পারবেন না। আপনি ওখানে যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের বাইরে আপনি কিছুই করতে পারবেন না। তো সেই দিক থেকে বিশ্বের যত দুষ্ট লোক আছে, যত ইনোভেটিভ লোক আছে, যত বিলাসী লোক আছে, যত পারভার্টেড লোক রয়েছে, সব মানুষের একটা মিলন মেলা হলো দুবাই, এবং এটিকে ইতিমধ্যে বলা হয় যে এটা হলো পৃথিবীর সর্বকালের নিকৃষ্টতম পাপের শহর। এই শহরে হয় না এমন কোনো পাপ নেই। আমাদের বাংলাদেশে অনেকগুলো নায়িকা আছে যারা দেহ ব্যবসা করার জন্য, অনেকগুলো গায়িকা আছে অপকর্ম করার জন্য দুবাইতে যায়, এবং তারা সেখানে গিয়ে হুক্কা খায়, সেখানে গিয়ে আরও কী কী কাজ করে, 1 কোটি টাকার শপিং করে, নানা রকম কথাবার্তা বলে চলে আসে। আমরা এই জিনিসগুলো দেখি। ইট মিনস যে ইটস এ সেক্স সিটি। আপনার একটা বিখ্যাত হলিউডের মুভি আছে, মানে সেক্স ইন দ্য সিটিস, এরকম একটা কী ধরনের একটা মুভি আছে। এরকম ইটস এ সেক্স সিটি, ইটস এ ক্যাসিনো সিটি, ইটস এ গোল্ড সিটি। এখানে একটা বাজারই আছে, গোল্ড সুক বলা হয়। তো এটা চোরাকারবারিদের স্বর্গরাজ্য, এটা ট্রান্সশিপমেন্টের স্বর্গরাজ্য, এটা মানে বাংলাদেশ বলেন পৃথিবীর সব দেশের যত অর্থবিত্ত যারা লুপাট করে তাদের সবারই একটা ঘাঁটি আছে দুবাইতে। ফলে সেই দুবাইতে আসলে ডক্টর বেনজির সঙ্গে বা আইজি বেনজিরের সঙ্গে আসলে কি হয়েছে, তিনি কি অবস্থায় আছেন, কেমন আছেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা যার যার অবস্থার মতো, যারা বেনজির সাহেবকে পছন্দ করছি তারা বেনজিরের পক্ষে বলছি, যারা বেনজিরকে পছন্দ করছি না তারা নানা রকম কথা বেনজিরের বিপক্ষে বলছি। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা হলো বাংলাদেশে নির্ধারণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বেনজিরকে নিয়ে। এর কারণ হলো বেনজির ইজ আ ওয়েল কানেক্টেড ম্যান। বর্তমান পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে তার ব্যক্তিগত কানেকশনের যে লেভেল কোন পর্যায়ে আছে, এটা আমি শুধু এতটুকুই বলতে পারি, পুলিশের এবং সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান জীবিত এমন কোনো কর্মকর্তা নেই যাদের সঙ্গে আপনি বেনজিরের তুলনা করতে পারবেন। তার সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক আছে, তার সঙ্গে চোরাকারবারিদের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের ডনদের সম্পর্ক রয়েছে, এমনকি ইসলামিস্ট গ্রুপ যারা আছেন তাদের সম্পর্ক আছে, তার সঙ্গে রাজনীতিবিদ যারা আছেন মোরালের সবারই সম্পর্ক আছে। সে যে কৌশলগত কতগুলো পদে ছিল, যেমন ডিআইজি অ্যাডমিন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার, এডিশনাল আইজি অ্যাডমিন, এর চেয়ে আর বড়ো পোস্ট হয় না। দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবিট ডিজি, দেন আইজি। বাংলাদেশের প্রেক্ষাপটে 18 কোটি মানুষের মধ্যে যদি সৌভাগ্যবান কোনো মানুষকে বলা হয় যে সরকারি পদ পদবিতে বলতে গেলে তার আলাদিনের চেরাগ বা
তার হাতে সোনার পাথর বাটি ইত্যাদি কোনো কথাবার্তা যদি আপনি বলতে চান, সেটা ডক্টর বেনজির 2009 থেকে একেবারে তার রিটায়ার্ড করার দিন পর্যন্ত তিনি পেয়ে গেছেন। তিনি যা ইচ্ছে তাই করতে পেরেছেন, যা ইচ্ছে তাই বলতে পেরেছেন। প্রশংসা করতে চান করতে পারেন, বদনাম করতে চান, কিন্তু বাস্তবতা হলো তিনি যা ইচ্ছা সেটা তিনি করতে পেরেছেন। ইট মে বি টু কালেক্টিং মানি, টু ডু বিজনেস, টু অ্যাকোয়ার এনি প্রপার্টি, অথবা আপনি যদি ধরেন সেক্স করা, বাইসেক্স করা, অথবা হজ করা, উমরা করা, তারপরে পিএইচডি করা, সবার সময়তে সেমিনার করা, টকশোতে অংশগ্রহণ করা, কি না করেছেন তিনি, মাস্টার ফর অল। তো সেই মানুষটির হাতে টাকা আছে, অনেক রাজনীতিবিদদের গোপন অডিও এবং ভিডিও রেকর্ড আছে। তার সঙ্গে যারা সিঙ্গাপুরে দেখা করেছেন, তার সঙ্গে যারা লন্ডনে দেখা করেছেন, তার সঙ্গে যারা ব্যাংককে দেখা করেছেন, রাতের আধারে তার কাছে কারা কারা গিয়েছেন, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যারা যারা গিয়েছেন, তিনি ইচ্ছে করলে হাটে হাড়ি ভেঙে দিলে অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এটা রাজনীতিবিদের একটা ভয়। ফলে তাকে এই যে তিনি মুক্ত বিহঙ্গের মতো দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, এটা বর্তমান যারা ক্ষমতাসীন আছেন, কিংবা ধরেন যারা বিরোধী দলে আছেন, কিংবা আওয়ামী লীগের যে সকল নেতা দেশের বাইরে আছেন, তাদের সবার জন্য এটা বিব্রতকর। তাকে পাত্তা দিতে হবে। যদি তাকে পাত্তা দেওয়া না হয়, তাহলে তিনি যদি কারো গোপন তথ্য প্রকাশ করে দেন, তাহলে সর্বনাশ ঘটে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যে সেটা যদি সম্ভব না হয়, তাহলে তাকে আটকাতে হবে। সামহাও তাকে তার মুখ বন্ধ করার জন্য তাকে কাস্টডিতে আনতে হবে। এই জন্য সরকার এখন যারা আছে তারা প্রাণান্ত চেষ্টা করবে যে এইরকম একজন মানুষকে যেভাবে হোক না কেন তাকে কাস্টডিতে নেওয়া দরকার। ফলে সরকারের একটা বিরাট অংশ তারা খুব খুশি যে বেনজির ধরা পড়েছে, এবার বোধহয় আমরা তাকে বাগে আনতে পারব। অন্যদিকে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো, আমরা কয়েকদিন ধরে শুনছিলাম যে বেনজির তার যে কানেকশন রয়েছে উইথ পুলিশ, সেই পুলিশের বিভিন্ন জায়গাতে সে ফোন করে আওয়ামী লীগ অর্গানাইজ করার চেষ্টা করছে, পুলিশকে সরকারের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে, এবং এটা নিয়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এখন বেনজির সাহেব যদি বাংলাদেশে আসেন, তাকে যদি প্রেশার ক্রিয়েট করা হয়, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তিনি যদি বলেন যে অমুক অমুক পুলিশের সাথে আমার যোগাযোগ ছিল, ফলে পুরো পুলিশ বাহিনীতে তাকে নিয়ে কিন্তু একটা অশান্তি চলছে, এবং পুরো পুলিশ বাহিনীতে অস্থিরতা চলবে। এটা একটা স্বাভাবিক বিষয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তিনি আসলেই সেখানে গ্রেপ্তার হয়েছেন কি না, বা হলে তাকে সেখানে আটকিয়ে রাখা যাবে কিনা, অথবা তিনি আবার অবাধে নির্বিবাদে তৃতীয় দেশে যেতে পারবেন কিনা। আমি দুবাইয়ের আইন সম্পর্কে যতটুকু জানি, তাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনাটা 1% পসিবিলিটিস আমি দেখছি না। 1% পসিবিলিটি আমি দেখছি না। তিনি ইচ্ছা করলে সেখানে থাকতে পারবেন, অথবা তৃতীয় কোনো দেশে সেখানে যেতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, ওখানের জিনিসগুলো কীভাবে চলবে। আমাদের যে বর্তমান ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদ, মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান। মানে তাকে আপনি দেখে বুঝতে পারবেন না, মুখে লম্বা দাড়ি, পোশাক আশাক, কিন্তু এরশাদের জমানা থেকে তিনি এরশাদের জমানাতে ধর্মমন্ত্রী হয়েছেন, সেখান থেকে বিএনপিতে আছেন, এবং তার নির্বাচনী এলাকাতে পুরো কুমিল্লাতে তার যে দাপট, তার যে ক্ষমতা, এটা কুমিল্লার লোকজন জানেন। আমরা হয়তো আওয়ামী লীগ জমানাতে বাহারের ক্ষমতা, এমপি বাহারের ক্ষমতা মানে কুমিল্লাতে মনে করেছি, কিন্তু বাহার ছিল ক্ষমতা, কিন্তু ক্ষমতায় না থেকেও বিদেশে বসে অনেকটা আন্ডারওয়ার্ল্ডের ডনের মতো তিনি যেভাবে কুমিল্লার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, এটা বিস্ময়কর। আপনি তাকে দেখে বুঝতে পারবেন না সে কতটা জনপ্রিয়, সে কতটা ডেঞ্জারাস, কতটা কৌশলী, এবং কতটা ধনী, এবং টাকা কীভাবে দুই হাতে খরচ করতে পারেন। তো এই মানুষটি, তিনি আমার সঙ্গে সহকর্মী ছিলেন, মানে 9 পার্লামেন্টে এমপি ছিলেন, এবং যখনই তিনি বুঝলেন যে তার বিরুদ্ধে নড়াচড়া হচ্ছে, তিনি তখন একেবারে নিরাপদে স্মার্টলি বাংলাদেশ থেকে চলে গেলেন। তিনি এভাবে সারা দুনিয়া ঘুরে বেরিয়েছেন বেনজির মতো, এবং একটা সময় তিনি ইন্টারপোলের এরকম একটা রেড অ্যালার্টের কারণে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলল।
তো সেই গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে অলৌকিকভাবে হোক, বিভিন্ন কারণে হোক, তিনি কিভাবে সেখান থেকে মুক্তি পেলেন সেই কথা তিনি বলেছেন। তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লেন। একজন ডাক্তার আনলেন এবং সেটা পুলিশই ব্যবস্থা করলো, দুবাই পুলিশই ব্যবস্থা করলো। দুবাই পুলিশ তাকে পরামর্শ দিল যে এখন তোমাকে অসুস্থ হতে হবে, হাসপাতালে থাকতে হবে, হাসপাতালের ডাক্তার তোমাকে চিকিৎসা দেবে, তারপর সেই ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী আমরা তোমাকে এখান থেকে পাঠাবো না। ডাক্তার বলবে যে তোমাকে এখন প্লেনে করে পাঠানো ঝুঁকিপূর্ণ, তোমার স্বাস্থ্য ভালো না। এবং সেই কাজটি হলো। এটার মধ্যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি বলেছেন যে এটার মধ্যে আল্লাহর একটা অলৌকিকত্ব আছে, আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং ভবিষ্যতে তাকে মন্ত্রী বানাবেন। এই জন্য হয়তো আল্লাহ সেদিন তাকে রক্ষা করেছেন। এর কারণ হলো, যদি সেই দিন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে পাঠানো হতো, তিনিও কাদের মোল্লার মতো বা অন্যান্য যুদ্ধ অপরাধীদের মতো ফাঁসিতে মানে আত্মাহুতি দিতে বাধ্য হতেন বা সরকার তাকে ফাঁসিতে লটকাতো। তো এই হলো দুবাইয়ের অবস্থা। তো মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব যদি ওখানে বসে এইভাবে রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে বেনজিরের যে কানেকশন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এবং তার যে পয়সা, তার যে টাকা পয়সা, তার যে প্রভাব এবং প্রতিপত্তি, এটা অনেক অনেক বেশি। কাজেই দুবাইতে তাকে নিয়ে আমরা যা কিছু শুনছি, এটি সরকারের পক্ষে, দেশের পক্ষে আসা বা তাকে ফেরত আনা, এটা কতটা দুরূহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ যেটা হলো যে যা হয় ভালোর জন্য হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে দুবাইতে তার যে গ্রেপ্তারের খবর, আমি এর আগে একটা ভিডিও করেছি, আমি খুব খুশি হয়েছি। এর কারণ হলো বেনজির সাহেব সম্পর্কে তার অনেক ভালো কাজ আছে, কিন্তু তার যে মন্দ কাজ সীমাহীন। এই সীমাহীন মন্দ কাজ করে একটা মানুষ যদি এই দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত না হন, দুনিয়াতে যদি তার বিচার না হন, তিনি এবং তার পরিবার যদি সেভাবে ঘুরে বেড়ান এবং বাংলাদেশের লুট করা অর্থবিত্তকে নিয়ে তিনি সারা দুনিয়াতে এভাবে ঘুরে বেড়ান, তাহলে আর এখানে ন্যাচারাল জাস্টিসটি রইল কোথায়? এই জন্য আমি আসলে আমার আরেকটা ভিডিওতে মানে আপনার একটা আবেগের বশবর্তী আমি বলেছি যে থ্যাঙ্কস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ এরকম একটা খবর আমাদেরকে দিয়েছে। কিন্তু আল্লাহ তো আসলে 100% কখনো কোথাও প্রাকৃতিকভাবে কোনো ঘটনা ঘটান না। তিনি ঘটান কোনো ঘটনা বাস্তবতার নিরিখে এবং মানুষের মাধ্যমে, তার খলিফার মাধ্যমে। এখন আল্লাহর যে খলিফাগুলো দুবাইতে আছে, তারা তো বিশ্বে বেনজির সাহেবদের মতো লোকজনদেরকে ওয়েলকাম করে এবং আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন। ফেরাউনে ছাড় পেয়েছিল। এখন সেই বেনজিরের যে ছাড় পাওয়ার যে সময়, সেটা কতদিন পর্যন্ত সেটা আমরা জানি না। তো কাজেই কী ঘটতে যাচ্ছে জনাব বেনজিরের জীবনে এখনও পর্যন্ত আই এম নট শিওর। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।